স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছে পার্থ বণিক। আইপিএলে মুস্তাফিজুর রহমানের সাথে অপ্রত্যাশিত ঘটনা। কলকাতা নাইট রাইডার্সে এবার খেলা হচ্ছে না বাংলাদেশে কাটার মাস্টারের। দুই দেশের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে আসলে এই ইস্যুটা কতদূর এগোচ্ছে এবং এর ফলশ্রুতিতে বাংলাদেশ ভারতের ক্রিকেটের সম্পর্ক কোন দিকে যাবে এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। আপনাকে স্বাগত খেলা যোগে। আসলে গতকালকে থেকেই তো নিউজটা খুবই হাইপ পাচ্ছে যে মুস্তাফিজুর রহমান সুযোগ পাচ্ছে না। কথা হলো একই সিদ্ধান্ত পাকিস্তানি ক্রিকেটারদের ক্ষেত্রেও আছে, পাকিস্তানি ক্রিকেটার সেখানে সুযোগ পাচ্ছেন না। কথা হলো যে বাংলাদেশ কি পাকিস্তানের মতো ভারতের সাথে যুদ্ধরত অবস্থায় রয়েছে? এতটা কঠোর সিদ্ধান্ত বিসিআইয়ের তরফ থেকে আসার কোনো যৌক্তিকতা ছিল কিনা? গুড মর্নিং পার্থ। প্রথম কথা হচ্ছে যে এই যে যৌক্তিকতার বিষয়টা, এটা একটা জাজমেন্টাল কল। আপনি দুই দিক থেকে দেখতে পারেন। সো দেয়ার আর সো মেনি পিপল যারা মনে করে এই সিদ্ধান্ত নেওয়াটাই সঠিক হয়েছে, মুস্তাফিজকে খেলতে দেওয়া হবে না। আমার এখানে আসলে কয়েকটা বিষয় সামনে আনাটা জরুরি আমাদের জন্য। কারণ হচ্ছে কি, ধরেন মুস্তাফিজ যদি কত 9,20,00,000 ছিল না, 9,20,00,000 না হয়ে যদি বেস প্রাইজে বিক্রি হতেন, তাহলে কি ব্যাপারটা এরকম হতো? কেননা যাদের কাছ থেকে সবচেয়ে বেশি প্রতিবাদ কিংবা আরও একটু এগিয়ে বলা যায় সবচেয়ে বড় হুমকিগুলো আসছে, তারা কারা? বাংলা ভাষাভাষী কলকাতার পশ্চিমবঙ্গের মানুষ। তো বাঙালির মধ্যে, বাঙালি জাতিসত্তার মধ্যে, বাংলা ভাষাভাষীদের মধ্যে একটা উদগ্র আগ্রহ আছে এটা জানার জন্য যে আমি যাকে পছন্দ করি অর্থনৈতিক অবস্থান ভালো কিনা। যদি ভালো হয় আমার খুব মন খারাপ হয়। মুস্তাফিজ যদি 9,20,00,000 না হয় 1.5 কোটি টাকায় বিক্রি হইতেন, হতেও পারতো যে তাদের এই আগ্রাসী মনোভাবটা একটু কমতো। হায়রে, একজন বাংলাদেশি এত টাকা পাবে, এটা হয়তো কলকাতার ভাষাভাষীদের, বাংলা ভাষাভাষীদের মানতে কষ্ট হচ্ছে, উগ্র যারা তাদের। দ্বিতীয় যে বিষয়টা, এটা না মানার কোনো কারণ নাই যে ক্রিকেট শুধুমাত্র না, যে কোনো স্পোর্টস এখন অনেক বেশি পলিটিসাইজড। এটা লোকাল হইতে পারে, গ্লোবাল হইতে পারে, কন্টিনেন্টাল হইতে পারে, কিন্তু আছে। এই যে পাকিস্তানি প্লেয়াররা বছরের পর বছর আইপিএল থেকে বঞ্চিত, তারা আইপিএল খেলেছে না একটা সময়? খেলেছে তো। রাষ্ট্রীয় সিদ্ধান্তে তাদেরকে আইপিএলে অংশগ্রহণ বাতিল করা হয়েছে। আইসিসি ইভেন্টগুলোতে ভারত পাকিস্তানের ম্যাচ কোথায় হবে সেটা নিয়ে প্রত্যেকটা আইসিসি ইভেন্টে একটা তামাশা তৈরি হয়। ভারত পাকিস্তানে গিয়ে খেলে না, সেম গোষ্ঠী পাকিস্তান, তারা ভারতে এসে খেলে না। আপনার যে প্রশ্নটা ছিল যে একই ঘটনা বাংলাদেশের সঙ্গে ঘটছে কিনা, আমার অনুমান ঘটা শুরু হয়েছে। মুস্তাফিজ যখন আইপিএলে ডাক পেলেন তখনই আসলে এই ব্যাপারটা অনেকেই প্রেডিক্ট করেছিলেন যে মুস্তাফিজ খেলতে পারবেন কিনা, আইপিএলে তাকে খেলতে দেয়া হবে কিনা, সেটা নিয়ে একটা তুমুল সম্ভাবনা আছে যে তিনি হয়তো শেষ মুহূর্তে গিয়ে ব্যাক আউট করতে বাধ্য হবেন অথবা তাকে বাধ্য করা হবে। সেটাই হলো। আপনি খেয়াল করে দেখেন, কলকাতার নাইট রাইডার্স কি শুধুমাত্র ইডেন গার্ডেন্সে ম্যাচ খেলবে? চেন্নাইতে খেলবে না, ব্যাঙ্গালোরে খেলবে না, মানে অন্যান্য যে ভেন্যুস আছে সেখান থেকে আপনি মুস্তাফিজ সম্পর্কে কতটুকু প্রতিবাদ শুনেছেন? অন্যান্য ফ্র্যাঞ্চাইজি সাপোর্টার বা ফ্র্যাঞ্চাইজিগুলো যে অঞ্চল ভিত্তিক, সেখানেও কি মুস্তাফিজ বা বাংলাদেশি ক্রিকেটার সম্পর্কে স্পেসিফিক্যালি মুস্তাফিজ না, মুস্তাফিজের জায়গায় ধরেন এক্স হইতে পারতো, ওয়াই হইতে পারতো, বাংলাদেশি ক্রিকেটার এই প্রথম পরিচয়টা হবার কারণে মুস্তাফিজের আজকে এই অবস্থা। সো আমার মনে হয় পশ্চিমবঙ্গ কিংবা কলকাতার যে ধরনের আগ্রাসী মনোভাব তাদের উগ্রপন্থী দর্শকদের, সেটা যদি অন্যান্য অঞ্চলের দর্শকদের মধ্যে দেখবেন, আপনি কিন্তু ওই রিয়াকশনটা পাবেন না। সো এটা বাংলাদেশের জন্য একটা রেড ফ্ল্যাগ ইন এ সেন্স যে এই যে মুস্তাফিজের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটলো, যেটা নিয়ে অলরেডি খুব বেশি আলোচনা হচ্ছে, সম্মানিত উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বক্তব্যও দিয়েছেন। বাংলাদেশ বিশ্বকাপের সময় কি করবে? বাংলাদেশের বাস অ্যাটাক করা হবে না বিশ্বকাপে, গ্যারান্টি কে দেবে? ভারতীয় সরকার দেবে? বাংলাদেশের কোনো প্লেয়ার, আপনি সেখানে ক্রিকেট খেলতে যাচ্ছেন ভাই, আইসিসি ইভেন্টে যাচ্ছেন, আপনি জেলখানায় বন্দি থাকবেন না, আপনি বাইরে বেরোবেন, আপনি খেতে যাবেন, আপনি শপিং মলে যাবেন, তার সিকিউরিটি কে নিশ্চিত করবে? 5 জন প্রোটোকলের গানম্যান যেখানে আছে, লেটসে আমাদের ক্যাপ্টেন, লেটসে আমাদের ভাইস ক্যাপ্টেন, আমাদের তাসকিন, আমাদের মুস্তাফিজ, 4 জন মিলে বাইরে খেতে গিয়েছে, 5 জন প্রোটোকলার আছে, 500 জন লোক মিলে যদি হামলা করে, এটা কে থামাবে? যে মবের কারণে কিংবা যে মবের ভয়ে আজকে এই সিদ্ধান্তটা বিসিসিআই নিল মুস্তাফিজকে অমিট করার জন্য, তারা কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দিল বা জানিয়ে দিল,
একই ঘটনা আইসিসি প্রোটোকল দেওয়ার সময়, আইসিসি ইভেন্টের সময় আরো বড়ভাবে ঘটবে না, এই গ্যারান্টি ভারতীয় সরকার দেবে? অবশ্যই আমরা তো দেখতে পেয়েছি যে 5ই আগস্টের পর বাংলাদেশ তো সেখানে যে ফুটবল ম্যাচও খেলেছে শিলংয়ে, যে আবার ওখানকার মানে টিম ইন্ডিয়াও বাংলাদেশে ফুটবল ম্যাচ খেলে গেছে। তো কথা হলো যে সেই সময় সেই হট টাইমে যখন আমরা খেলতে পেরেছি, এখন কেন আমরা পারছি না? এটা কি সেই ওই যে পশ্চিমবঙ্গের কথা বলছেন, পশ্চিমবঙ্গের নির্বাচন তো মার্চ এপ্রিলে হবে, সেটার কি একটা মানে বেনিফিট নিতে চাচ্ছে কিনা শাসক দল, সেটাও তো হতে পারে। হইতেই পারে। আমি তো শুরুতেই বললাম যে এই স্পোর্টস পলিটিক্স যে বিষয়টা, এটা লোকাল, কন্টিনেন্টাল, গ্লোবাল সব রকমভাবে স্পোর্টসকে ইফেক্ট করছে। ক্রিকেট মানে কোনো ব্যতিক্রম নেই এর মধ্যে। ধরেন খেলা দিয়ে রাজনৈতিক ফায়দা তোলা, এটা নতুন কোনো কিছু না। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল কিংবা অন্য কোনো বিরোধী দল, আমি জানি না তারা কারা, তারা এই ফায়দাটা নিতে চাইতেই পারে। একটা হুলস্থুল অবস্থা তৈরি করা, একটা ঝামেলা তৈরি করা, সেটা যদি তাদের ভোট ব্যাংকে একটা বড় প্রভাব ফেলে, পজিটিভ প্রভাব বলছি আমি, দোষ কি? এক মুস্তাফিজ না খেললে কী হবে? আমার কনসার্নটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটছে, আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশে আসার কথা 3টা টি-20, 3টে ওয়ানডের জন্য। এটা সম্পর্কেও আমার মনে হয় যে, আমি এখনো পর্যন্ত জানি না, একটু একটু শুনছি যে ভারত বোধহয় এটা অলরেডি স্থগিত করেছে এবং এই সিরিজটাও হবে না। যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে হবে না, যদি না আগামী বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরে দুই দেশের আন্তদেশীয় সম্পর্ক কিংবা নিজেদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো আছে তারা মিলে যদি সম্পর্কটা রিপেয়ার না করতে পারে, তাহলে আগামী 2026 সেপ্টেম্বরে যে স্কেডিউল সিরিজ বাংলাদেশে আছে সেটাও হবে না। নির্বাচনের কথা বলছিলেন যে আমরা তো দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আইপিএল শুরু হবে মার্চে, অর্থাৎ নির্বাচনের আগেই একটা মেসেজ দিয়ে দেওয়া হলো কিনা বাংলাদেশকে বা বাংলাদেশ এই ক্রিকেটের মাধ্যমে, যে ভারতের একটা আধিপত্য বা ভারতের একটা এখানে কথা বলার বা বড় ভাই শুরু একটা আচরণ থাকবে নির্বাচনের পরে, এবং সেটা মানতেই হবে। দেখেন একটা বিষয় হচ্ছে কি, যে আপনি যে প্রশ্নটা করেন এটা টোটালি একটা পলিটিক্যাল প্রশ্ন। হ্যাঁ, এখন পলিটিক্যাল প্রশ্নের উত্তরটা পলিটিক্যাল কোনো বিশ্লেষক থাকলে উত্তর দেওয়াটা ভালো হতো, সুবিধা হতো। আমার জায়গা থেকে এই উত্তরটা তো একটু ডিফিকাল্ট, বাট যেহেতু আপনি জিজ্ঞেস করছেন তারপরে বলছি। দেখেন একটা ব্যাপার হচ্ছে যে 5ই আগস্টের পরে বাংলাদেশ ভারত সম্পর্কের যে গুরুতর অবনতি হয়েছে, এটা আপনি আমি 71 টিভির খেলাযোগের সেটে বসে আলোচনা করছেন। আপনি রাস্তায় গিয়ে একজন শ্রমিক দিনমজুর ভাইকে জিজ্ঞেস করেন, কর্পোরেট অফিসের সিইওকে জিজ্ঞেস করেন, তিনিও এক বাক্যে স্বীকার করবেন। সো এই যে পরিস্থিতির অবস্থা, এই পরিস্থিতিটা সঠিকভাবে একটা ব্যালেন্স জায়গা না দায়িত্বকার দুই দেশেরই ইকুয়ালি রয়েছে। প্রশ্নটা হচ্ছে যে কোন দেশ কতটুকু আন্তরিক। এখন আপনি যদি ক্রমাগত আমাকে প্রেস করতে থাকেন, ক্রমাগত আমাকে চাপ দিতে থাকেন, ক্রমাগত আমার ওপর আপনার অনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করে থাকেন, একটা সময়ে গিয়ে কিন্তু আমি সেগুলোর বিরুদ্ধে দাঁড়াবো, কথা বলবো। হিউম্যান উইল রিভোল্ট, বিখ্যাত কথা, এটা হবে, এটা হয়। নির্বাচনের পর তো সম্পর্ক ভালো হয়ে যেতে পারে, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সম্পর্কটা মানে একটা সমতা ভিত্তিতে চলতে পারে। তারা যেহেতু নির্বাচনের পরে আইপিএল, তো সেই সময় পর্যন্ত ওয়েট করা তো যেত বিসিসিআইয়ের। দেখেন আপনি যেটা বলছিলেন যে নির্বাচন আছে পশ্চিমবঙ্গেও, সো সেই নির্বাচনকে কেন্দ্র করে এরকম কিছু হয়েছে কিনা আমি জানি না, বাট মূল ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা শুধুমাত্র স্পোর্টসেই ফোকাসটা করি, আপনি এরকম উদাহরণ পাবেন না যে কোনো একটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি কোনো একটা পার্টিকুলার দেশের প্লেয়ার নেওয়া হয়েছে এবং সেখানকার একদল সমর্থকের হুমকিতে ওই দেশের ক্রিকেট বোর্ড সেই পার্টিকুলার প্লেয়ারকে আর নিচ্ছে না। এরকম ঘটনা আমি মনে করতে পারিনি পারতো। এটা ক্রিকেটের জন্য বাজে উদাহরণ। আমার যে দেখার বিষয় সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে যখন বাংলাদেশের জাতীয় নির্বাচনটা হবে তখনই কিন্তু আইসিসি টি-20 বিশ্বকাপের শিডিউল, এবং এখনই কথা হচ্ছে যে বাংলাদেশ ভারতে গিয়ে স্পেসিফিক্যালি ইডেন গার্ডেন্সে ম্যাচগুলো খেলবে কিনা। আমি মনে করি বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসিকে কড়া বার্তা দেওয়া উচিত, আমরা কলকাতায় ম্যাচ খেলবো না, ভারতেই ম্যাচ খেলবো, নট দ্যাট, মেক এ স্পেস। না, আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ থেকেও ওখানকার যে একজন বিজেপি নেতা রয়েছেন সঙ্গীত সিং সোম তার নাম সম্ভবত, এবং কিছু কংগ্রেস নেত্রীরাও রয়েছেন, কিছু ধর্মীয় গুরুরাও রয়েছে, হিন্দু মুসলিম দুই দিক থেকে। আমরা দেখতে পেয়েছি গতকালকে নিউজ হয়েছে গত পরশুদিনকে যে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম তিনিও আসলে মুস্তাফিজকে দলে নিয়ে শাহরুখ খানকে তুলোধুনো করেছেন। অর্থাৎ সেখানে বাংলাদেশ ইস্যুতে বাংলাদেশ বিরোধী একটা সেন্টিমেন্ট আছে, সবাই মানে অল পার্টি মানে সবাই জিনিসটা হচ্ছে তাহলে বিসিবির ওটা ডিসাইড করতে হবে যে তারা বাংলাদেশ টিমের প্লেয়ারদের স্পেসিফিক্যালি বাংলাদেশকে ওরকম একটা পরিস্থিতির মধ্যে খেলতে পাঠাবে কিনা। আপনার 96 ওয়ার্ল্ড কাপের সময় শ্রীলঙ্কাতে অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল, অস্ট্রেলিয়া কিন্তু খেলে নাই, যায় নাই। বাংলাদেশে ওই সিদ্ধান্তটা নিতে হবে বা আইসিসিকে শক্তভাবে জানাতে হবে উইথ কনভিকশন যে ভাই আমরা ভারতে খেলবো না। সে গার্ডস কি বিসিবি রাখতে পারবে কিনা।
কারণ পাকিস্তানি সেই গাছ রাখতে পারছে না ভারতকে বয়কট করে, বা বিশ্বকাপ না খেলার মতো সিদ্ধান্ত তারা নিতে পারছে না। নিরপেক্ষ ভেন্যুতে খেলছে, বাট ওই যে বাদ দিয়ে দেয়া বিশ্বকাপ খেলতে না যাওয়া, ওটা নিরপেক্ষ ভেন্যুর কথাই বলছি। যদি না করে আমরা শ্রীলঙ্কাতে খেলতে পারি, কোনো অসুবিধা নাই, শ্রীলঙ্কাতে বাংলাদেশের 3টা ম্যাচ সরিয়ে নেওয়া হোক। যদি সেটা না হয় তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেবে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ওই সিদ্ধান্ত নেয় যে আমরা ভারতে গিয়ে খেলবো বা খেলতে বাধ্য হয়, তখন কিন্তু বাংলাদেশের অবস্থানটা আরও দুর্বল হবে, আরও দুর্বল হবে। কেননা আপনি একবার বললেন যে আমরা ভারতে গিয়ে আইসিসি বিশ্বকাপের ম্যাচ খেলবো না, এবং সেই কথা যদি আইসিসি না রাখে, বাংলাদেশকে যদি খেলতে বাধ্য করা হয় বা বলা হয় যে না ভেন্যু পরিবর্তন সম্ভব না, বাংলাদেশ যদি খেলতে যায়, আপনি নিশ্চিত থাকেন পরবর্তীতে এরকম ঘটনা আরও ঘটবে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আরও স্পেসিফিক্যালি আমিনুল ইসলাম বুলবুল, তিনি তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, তিনি আইসিসিতে কাজ করেছেন, যতটুকু শুনতে পারি তার আইসিসি কানেকশনস খুব ভালো, জয়সার সঙ্গে তার নিয়মিত কথা হয়, এগুলো আমরা শুনি তো। সো দেখি এখন আমিনুল ইসলাম বুলবুল, এই যে কঠিন সিচুয়েশন, এই কঠিন সিচুয়েশনে বাংলাদেশের প্রেস্টিজ, বাংলাদেশের ডিগনিটি, বাংলাদেশের প্লেয়ারদের সেফটি, সর্বোপরি বাংলাদেশের সেফটি, আমিনুল ইসলাম বুলবুল কতটুকু দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করতে পারেন, এবং এখানেই প্রমাণ হবে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের যোগ্যতা কতটুকু। অবশ্যই। আরেকটা প্রশ্ন রয়েছে যে বরাবরই দেখা যায় যে ভারতের সাথে পাকিস্তানের যে বইটা এতদিন আমরা দেখতে পেরেছি, যে পাকিস্তানের জন্য এশিয়া কাপটা নিরপেক্ষ ভেন্যুতে বা হচ্ছে ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হচ্ছে। শুধুমাত্র কি পাকিস্তান যায়, তার সাথে তো বাকি যে দেশগুলো থাকে তার গ্রুপে, তাদেরও তো আসলে এই যাতায়াতটা বেড়ে যায়, ট্রান্সপোর্ট একটা যে হয়রানি এটা বলা যেতে পারে। বাংলাদেশের যদি গ্রুপ পর্ব সরে যায় শ্রীলঙ্কায়, তাহলে বাকি যে 3টা দল আছে তাদেরও তো শ্রীলঙ্কা ট্রাভেল করতে হবে, ইন্ডিয়া ট্রাভেল করতে হবে। মানে ইন্ডিয়ার জন্য আসলে গোটা পার্টিসিপেন্টদের যারা রয়েছে সবারই তো সমস্যাটা হচ্ছে। তো এই বিষয়টা সর্ট আউট কেন করা হচ্ছে এতদিন ধরে? জিনিসটা হচ্ছে যে অন্যের সমস্যা হচ্ছে বা অন্য টিমগুলোর সমস্যা হচ্ছে, এটা কিন্তু আসলে বাংলাদেশ বিবেচনায় নেবে না। বাংলাদেশ যদি মনে করে যে তারা ভারতে গিয়ে আইসিসি বিশ্বকাপ খেলবে না, তখন গ্রুপের অন্য প্রতিপক্ষ কী ভাবছে, কী চিন্তা করছে, বাংলাদেশ এটা যদি চিন্তা করতে যায়, তাহলে এই জিনিসটা আপনি প্রসিড করতে পারবেন না। না, এটা তো আইসিসিরই চিন্তা করা উচিত যে তখন আপনার যদি এরকম করতেই হয়, এখনকার সিচুয়েশন, লেটস সে মুস্তাফিজের ঘটনার আগ পর্যন্ত কি কোনো প্রশ্ন হয়েছে এটা নিয়ে? মানে সো আইসিসিকে যদি আপনি এখন বলেন যে আপনারা আগে চিন্তা করলেন না কেন, আইসিসিকে চিন্তা করে বলতে পারবে, কারণ এই সিনারিও ছিল না তখন, এভরিথিং ওয়াজ কারেক্ট, এভরিথিং ওয়াজ অল রাইট, এক্সেপ্ট পাকিস্তান, ভারত পাকিস্তান ম্যাচ ছাড়া সব কিছুই মানে অ্যাকর্ডিং টু প্ল্যান ছিল। মুস্তাফিজের ঘটনার পর যে পরিস্থিতি তৈরি হলো, এখন বাংলাদেশ যদি ভারতে খেলতে না চায়, বাংলাদেশের ম্যাচ যদি শ্রীলঙ্কাতে সরিয়ে নেওয়া হয়, সেখানে বাংলাদেশের গ্রুপের যে অন্যান্য পার্টিসিপেন্ট কান্ট্রিজ আছেন তারাও শ্রীলঙ্কাতে গিয়েই বাংলাদেশের সঙ্গে খেলতে হবে, এটা বড় কর্মযজ্ঞ। এবং এই বড় কর্মযজ্ঞটা আইসিসি এই অল্প সময়ের মধ্যে, 1 মাসের মতো সময় আছে, আইসিসি এই অল্প সময়ের মধ্যে এন্টারটেইন করতে পারবে কিনা, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা করার মতো সাহস তাদের আছে কিনা। নাম্বার 3, যদি না করা হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান কী হবে। আমি আবারও বলছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে যদি বলে তারা ভারতে গিয়ে খেলবে না এবং ভারতে না খেলে শ্রীলঙ্কাতে খেলতে চায়, এবং বাংলাদেশের এই যৌক্তিক দাবি যদি আইসিসি না রাখে, ভারতে গিয়ে যদি বাংলাদেশ খেলতে বাধ্য হয়, এটা বাংলাদেশের দুর্বলতার পরিচয় হয়ে থাকবে, এবং পরবর্তীতে এরকম পরিস্থিতি যদি আরও তৈরি হয়, তখনও বাংলাদেশ একই রকম ঘটনার মধ্যে পড়বে এবং একই কাজ করতে বাধ্য হবে। কলকাতায় তো বাংলাদেশের 3টা ম্যাচ রয়েছে যেটা বলছিলেন আপনি, এবং আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় বিশেষ করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি তো বারবারই আসলে খুবই উত্তেজক বক্তব্য দিয়ে যাচ্ছেন। সো ক্রিকেট খেলার সিকিউরিটি তো একটা ইস্যু থাকে, মেন্টালি আসলে ওখানে যে বাংলাদেশ দল স্টেবল হতে পারবে কিনা, মানে মানসিক জায়গা থেকে রিল্যাক্সেশনের তো একটা ব্যাপার থাকে, সেই জায়গাটা নিয়ত চিন্তা করার নিশ্চয় বিষয় রয়েছে। মানসিকভাবে চিন্তার বিষয়টা তো আসলে একটু পরে আসবে। প্রাইমারিলি হচ্ছে যে আপনি ডিসিশনটা নেবেন, যখন ডিসিশনটা হবে যে না বাংলাদেশ ইডেন গার্ডেন্সেই বিশ্বকাপের নির্ধারিত ম্যাচগুলো খেলবে, তখন হচ্ছে প্লেয়ারদের মেন্টাল অ্যাসেসমেন্টের বিষয়, তখন প্লেয়াররা কিভাবে রিয়াক্ট করছে। বিশেষ করে কলকাতার মানুষজন তো এখন অনেকটাই ক্ষেপে রয়েছে, আমরা দেখতে পেয়েছি মেসি আসার পর যে যুব ভারতীতে তাণ্ডব চালানো হয়েছে। সো তাদের যে হট টেম্পারের একটা তো বই প্রকাশ দেখতে পেরেছি। সো স্টেডিয়ামে যেরকম কিছু ঘটবে না তার গ্যারান্টি কি? 1996 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল ইডেন গার্ডেন্সের ম্যাচ ভারত আর হচ্ছে শ্রীলঙ্কা, ভারত বাজেভাবে ম্যাচ হারলো, ওই ম্যাচ কিন্তু শেষ হয়নি। ওই ম্যাচে আপনার 29 বছর আগের কথা বলছি আমি, ওই ম্যাচে ভারতীয় ইডেন গার্ডেন্সের সমর্থকরা পুরো স্টেডিয়ামে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আপনি এখনও ভিডিও ফুটেজ ইউটিউবে সার্চ দিলে পাবেন। 1996 সেমিফাইনাল ভারত শ্রীলঙ্কা। 29 বছর আগে কিন্তু এই যে উগ্রতার কথা বলছেন আমাদের এই মানে সাবকন্টিনেন্টে, এরকম অবস্থায় ছিল না, এত জঘন্য অবস্থায় ছিল না। তখনই এরকম ঘটনা যদি ঘটতে পারে, আগামীতে এটা 10 গুণ ঘটবে ভাই। সো
এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আপনি যে উদাহরণ দিলেন যে মেসির সময় যুব ভারতীতে কেউ কার্পেট তুলে নিয়ে যাচ্ছে, কেউ ইট মারছে, কেউ ভাঙচুর করছে। সো এই পরিস্থিতি বাংলাদেশ ম্যাচে যে হবে না, এটার কোনো গ্যারান্টি নাই অ্যাকচুয়ালি। আমি হয়তো মানে স্বাভাবিকভাবে এখন বলছি, কিন্তু এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই পরিস্থিতি যদি তৈরি হয়, সেটা কিন্তু পার্থ আপনি 30-40 হাজার দর্শকের মাঝখানে সেটাই। 5,000 পুলিশ দিয়ে, 5,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে কিন্তু থামাইতে পারবেন না। অসম্ভব। এটা খুব ডিপলি এবং খুব সিরিয়াসলি ভাবার একটা ইস্যু। অবশ্যই আমরাও আশা করছি যে বিসিবি খুব তাড়াতাড়ি নিজেদের স্ট্যান্ড আসলে ক্লিয়ার করবে। অনেক ধন্যবাদ দেব চৌধুরী আমাদের সাথে থাকার জন্য।